আজ বাদে তাছাড়া কাল আমার বিয়ে, তুমি আমার সাথে এমন করছো কেন? দাদু প্লিজ, এরকম করে না, কি পাগলামো করছে। তখন দাদু বলে, আরে পাগলি, তুই আমার নাতি, তোকে তো অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। যদি সংসার করতে যে ওই সংসারের অনেক কিছুই তুই না বুঝিস, না করতে পারিস, তাহলে তো মান ইজ্জত তো আমাদের যাবে, এটা আমাদের লজ্জা। আমি তখন দাদুকে বললাম, তাই বলে এটাও তোমার কাছ থেকে শিখতে হবে? না না দাদু, এমন করো না, আমি চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে, তুমি অন্তত এরকম করো না। দাদু যেন কিছুতেই ছাড়লো না। তারপরে বন্ধুরা যা হয়েছিল, তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, গল্পের বাকি অংশ শোনার জন্য একটু ওয়েট করো। তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এক ফোনে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দেওয়া, শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। যে চলো মূল গল্পে চলে যাওয়া যাক। তারপরে বন্ধুরা, অর্থাৎ আমার মা যখন আমার দাদা দাদির সংসারে আসে নতুন, তখন আমার দাদি বেশ সুন্দরী ছিল। দাদের তুলনায় দাদার বয়স অনেক বেশি ছিল। তারপর এক পর্যায়ে আমার দাদু মারা যায়। তারপরে ওই সংসার ফেলে কোথায় যাবে? আর আমার দাদিও সেই সময় মানে কেবলমাত্র ছেলে পেয়ে জন্ম দিয়েছে, ঠিক আছে, কিন্তু তার যে বয়স আর তার যে সময়, মনে হতো না যে তার বিয়ে হয়েছে, যেন তাকে দেখতে একদম চ্যাংড়া ছুরি মানুষ। তারপরে দাদু ওই সংসার থেকেই অন্য একটা ছেলেকে বেশ চয়েস করে বিয়ে করলো। ছেলেটা একদম কম বয়সে ছিল, তবুও যে আমাকে মানতেই হবে সে আমার দাদু ভাই, কারণ দাদির হাজব্যান্ড হলে তার দাদু হবেই। যা হোক, তারপরেই আগের দাদার পক্ষের মানে যে দুইটার সন্তান ছিল, অর্থাৎ আমার বাবা এবং তার ছোট ভাই, সব মিলে যেন আমার নতুন দাদু এবং দাদি বেশ ভালোভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলল। তারপরে আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে হলো। আর আমিও বেশ যখন বড় হতে লাগলাম, যুবতী হলাম, যখন কলেজে পড়াশোনা করে এই সময় অবধি আমার ওই দাদু না, একদম মনেই হচ্ছে না যে এটা আমার দাদু। কী করে তাকে দাদু বলবো? তবুও যে ওই যে দাদের ভাতার, এই জন্য তাকে দাদু বলতেই হবে। যা হোক, এ পর্যায়ে তার সাথে আমার খুব ভালো মানে আন্ডারস্ট্যান্ডিং, খুব ফ্রি মাইন্ডে চলাফেরা ছিল। দাদু ভাই আমাকে মাঝে মধ্যে বলতো, তোর তো আজ বাদে কাল বিয়ে রে, তো স্বামীর বিয়ে যায় কী করবি? পরের ছেলেকে সামলাতে পারবি তো? আমি তখন বলতাম, দাদু কী যে বলো না, আজকাল ডিজিটাল জামানায় মেয়েদের শেখার কোনো বাদ থাকে নাকি? মোবাইলে কত কিছু দেখে শিখে ফেলেছি। তখন দাদু একটা কথা বলেছিল, যতই তুই মোবাইলে সংসারিক কাজকর্ম আর ওটা সেটা যাই দেখিস, একটা কাজ তুই শিখতে পারিস নি, এটা তো মোবাইলে নাই রে। আমি বললাম, সেটা আবার কি দাদু? বললো, হ্যাঁ, এটা শিখতে হলে যে আমার কাছে তোকে আসতেই হবে। আমি তখন দাদুকে বললাম, তাহলে তুমি শিখিয়ে দাও। আমি যেহেতু শিখতে পারিনি, তুমি কি চাও না যে আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পরে স্বামীর সংসারে কোনো কিছুতে ফেল না মারি? তখন দাদু বলল, হ্যাঁ, এটা শিখতে হলে একটু আমার সাথে প্রাইভেটে একটু সময় দিবি, যেখানে শুধু তুই আর আমিই থাকবো, মানে তোর আম্মু বুঝবে না, তোর দাদি বুঝবে না, শুধু তুই আর আমিই বুঝবো, পারবি না? আরে নাতি আর দাদুর ব্যাপার, এটা তোর আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কি পারবি তো? তখন আমি বললাম, ঠিক আছে দাদু, এটা কোনো ব্যাপার হলো? আমি যেন খুব খুশিতে ফ্রি মাইন্ডে কথাটা দাদুকে বলে উড়িয়ে দিলাম। তারপরে এক যায় দুদাই দাদু আবারও আমাকে বলল, কিরে, শিখতে হবে তো তোকে, তোর তো বিয়ে শাদির কথাবার্তা চলছে অলরেডি, কখন কোন জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়, পাত্র নির্ধারণ হয়ে গেলেই তো তোর বিয়ে। তবে তোকে তো একটু মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, ওই সংসারের কত গোছালো কাজ তোকে সামলাইতে হবে, তাছাড়া স্বামীকেও তো খুশি করতে হবে। দাম্পত্য জীবনে পরের ছেলেকে সুখী করতে না পারলে কি করে স্বামী তোকে ভালোবাসবে রে? তখন আমি বললাম, দাদু তুমি তো ব্যাপারটা আমাকে শেখাতে চাইছিলে, কই আর তো কিছু বললে না। তখন দাদু বলল, আরে আজকেই তোকে শিখিয়ে দেব, চিন্তা করিস কেন? তবে তুই তো রাত জেগে পড়াশোনা করিস আর এই রুমে একলাই থাকিস, ঠিক আছে, তুই পড়াশোনা কর, আমি তোর দাদুকে ফাঁকি দিয়ে চলে আসবে এখানে, তোর দাদি কিছু বুঝতে পারবে না। আমি তখন বললাম, আচ্ছা দাদু,
এই সবাইকে ফাঁকি দিয়ে কি এমন কাজ যেটা আমাকে শিখতে হবে তোমার কাছ থেকে, এটা তো আমি বুঝলাম না। দাদু বলল, এটা সময়কালেই বুঝতে পারবি। আমি বললাম, ঠিক আছে দাদু, তাই হবে। তারপরে আমি যখন পড়াশোনা করতে করতে প্রায় রাত 11টা, 11:30 বেজে গেছে, সবাই ঘুমিয়ে পড়ছে। এদিকে আমার বাবা তো বিদেশে আছে, মা পাশের রুমে ঘুমায়। আমি পড়াশোনা করতে করতে কখনো মায়ের কাছে ঘুমাই, আবার কখনো আমি আমার রুমে ঘুমিয়ে পড়ি। আর দাদু দাদা এক রুমে ঘুমাইতো, কিন্তু দাদের রুমটা ছিল ওই কর্নারে। সেইখান থেকে দাদু ঠিক টাইম মতো আমার কাছে চলে আসলো, এসে বলছে, কে তোর পড়াশোনা শেষ হলো? আমি বললাম যে হ্যাঁ দাদু, এই তো শেষ করলাম। তখন দাদু বলল, তাহলে কি এখন ঘুমায় পড়বি না আর কোনো কাজ আছে? আমি বললাম, না দাদু, এখন তো ঘুমানোর পালা। তুমি বলেছিলে তুমি কিছু একটা আমাকে শেখাবে, কই সেটা তো শেখালে না। দাদু বলল, হ্যাঁ রে, তোকে তো শেখানোর জন্যই তো আসছি। এই কথা বলতেই দাদু আমার বিছানার উপরে বসে টক করে ওইটা একটা কাপড় উঁচু করে অত বড় আমার সামনে দেখিয়ে দিল, বললো যে এটা চিনিস? আমি বললাম, হ্যাঁ দাদু, কিন্তু কি করছো তুমি? আর ওইটা অত বড় হয় নাকি? না দাদু, আমি তোমাকে বলছি কি জানো, আমি বিয়ে করব না। আমি বললাম, আরে পাগল, এই রকম করলে হয় নাকি? তোকে তো বিয়ে করতেই হবে, মেয়ে হয়ে জন্মেছিস যত। তখন আমি দাদুকে বললাম, দাদু আচ্ছা তুমি বলো তো, তোমাকে লাখ শরম বলতে কিছু নেই? তাই বলে বলা নেই কনে হুটহাট করে আমার সামনে এইভাবে ওটা দেখিয়ে দিলে। দাদু বলল, না দেখিয়ে কি করব, জীবনে কি কখনো দেখেছিস? আমি মুচকি হেসে দিয়ে বললাম, না দাদু, কখনো দেখিনি। ছোটোবেলায় পোলাপানদের দেখেছি, কিন্তু বড় মানুষের কেমন কি হয় এটা তো আর আমি জানি না। তুমি আজকে আমাকে বুঝিয়ে দিলে। তখন দাদু বলল, হ্যাঁ এদিকে আই। আমি বললাম, কি? বলছে, কেন? এটাকে চিনতে হবে, সংসার জীবন এটা দরকার আছে, যেটা তোর প্রতিনিয়ত কাজে আসবে, তুই এখন পর্যন্ত চিনিস না, এবং এটার কাজকর্ম কি এটা সম্পর্কে তোকে পরিচয় হতে হবে, বুঝিস না এটা? আমি বললাম, তাই? কিন্তু সেটা কি করে সম্ভব? আর দাদু তুমি এটা কেমন করে আমাকে শেখায় দিবে, আমি তো বুঝতে পারলাম না। দাদু যিনি কথা বলতেই মানে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, রুমটা পুরো অন্ধকার হয়ে যায়। আমি বললাম, দাদু এখন তো পুরো রুমটা অন্ধকার হয়ে গেছে, যাও তুমি গিয়ে তোমার রুমে ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার কথা হবে। দাদু তো নাচর বান্দা, আমি যে যাকে দাদু বলতেছি সে তো আর বুড়ো থুরথুরো না, একদম চ্যান্ডা যুবক মানুষের মতো। বললাম, ওই যে আমার দাদি পরে কাজ করছে। যাই হোক, তারপরে দাদু আমাকে তার অত বড় ওইটা, বাবা কি মোটা লম্বা, আমি ওইটা দেখে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে মানুষের আবার এরকম হয় নাকি, কি করব। এক কথা দু কথা দাদু বলতে লাগলো, শ্বশুরের সংসারে শাশুড়ির সংসারে গিয়ে শাশুড়ির কোনো কথার অমর্যাদা করবি না, সমস্ত কথা শুনে চলবি, স্বামীকে প্রত্যেকটা কথা রক্ষা করে চলার চেষ্টা করবি, সুখী করার চেষ্টা করবি, নানান কথা বোঝানোর চলে। হঠাৎ দেখি সে আমাকে তোর ওইটা যে যা করলো না, আমি ওই মুহূর্তে বুঝতে পারলাম দাদু আমাকে কি বোঝাইতে চাইছে। আমি এক সময় বলে উঠলাম, না দাদু অসম্ভব, আমি পারবো না। দাদু বলল, আরে তোকে যে এটা পারতেই হবে, কারণ স্বামীর সংসারে গেলে স্বামীর অনেক প্রবলেম তোকে সলভ করতে হবে, স্বামীর অনেক কিছুই তোকে মিটিয়ে চলতে হবে। আজকে যদি তুই আমার কাছে কথার কথা ফেল পারিস, তাহলে তার দেখাশোনা কী করে করবি তুই? তখন আমি তার কথা ঠিক ক্লিয়ার বুঝে ফেললাম আর বললাম, দাদু থাক, হয়েছে, আমি পারছি না আর। যাক, দাদু কিছুতেই শুনল না, তার মতো সে শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়েই গেল কথাবার্তা, অনেক কিছু, অনেক কথা আমাকে শিখিয়ে দিল। সেদিন জীবনের প্রথম আমার ভীষণ ভালো লাগার সাথে কষ্টটা যুক্ত ছিল। তারপরে দাদু আমাকে বলল, শোন, কয়েকটা দিন এভাবে আমার কাছে সংসার জীবনে কী কী করতে হয় না হয় একটু শিখে নিস, তাহলে দেখবি স্বামীর সংসারে
তোর স্বামী যত বড়ই পানীয়ওয়ালা, যত বড়ই যুবক, যত বড়ই হ্যান্ডসাম হোক না কেন, আমার নাতিন বলে কথা, তার কাছে যেন কোনো কিছুতেই হার না মানে। তখন আমি বললাম, হ্যাঁ দাদু, তা ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমাকে প্রতিদিন এভাবে আমি শেখালে আমি কিন্তু শিখবো না, কারণ আমি এটা বুঝতে পারছি আর শেখাইতে হবে না। ও সংসার করতে করতে এমনিতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মেয়েরা কি সবসময় এগুলো শিখেই যায়? তাহলে আমার বেলায় কেন এরকম করছো তুমি? এত শিখতে হবে না দাদু, ছাড়ো তো, এসব বাদ দাও। এখানে দাদুর একটা ভালো লাগা বলে কথা, আনি একটা সুন্দরী যুবতী নাতনি তার। তারপরে সেও তো সেই টুপটুপি বুড়ো দাদু না। বুঝতেই তো পারছো বন্ধুরা, আমার উপরে তার একটা কেমন একটা অধিকার যেন, সে যেন তার কথাটা রক্ষা করে চলবে। একদিন বাদে, দুদিন বাদে সে এসে আবারও আমাকে এইভাবে শিখাইতে লাগলো প্রতিনিয়ত। আমার অবশ্যই প্রথম প্রথম খুব একটা ভালো লাগতো না, বিরক্তকর মনে হলো। তার ওই সমস্ত যে এত বড়, মানে তার কথাবার্তা, তার আচরণবিধিতে আমার কেমন যেন আমি একটা আনন্দ ফিল করলেও সাথে একটু কষ্ট যুক্ত ছিল। সব মেনে ভালোই লাগতো, আস্তে আস্তে ঠিক হয়ে গেল। দাদু তখন বলল, হ্যাঁ রে নাতনি, আমার নাতিন বলে কথা, এখন তুই হ্যাঁ পাকাপোক্ত একদম সম্পূর্ণ শিখে গেছিস। সংসার জীবনে শ্বশুর শাশুড়ির অমর্যাদা করবি না কখনো, তাদের কথার অবাধ্য হবি না, তাদের প্রতিনিয়ত খেদমত করবি। আর তোকে যা শিখাইলাম বলে কয়ে এটা স্বামীর সামনে দেখবি যে কখনো মাথা নত করবি না। তারপরে পরের ছেলে তোর কাছ থেকে এ সমস্ত পেয়ে সুখী হতে পারলে দেখবি তোর জীবনে আর কখনো মানে অসুখ আসবে না, মানে কোনো তার কাছ থেকে নিশ্চিত থাকবে তুই, সে তোকে খুব আপ্রাণ ভালোবাসবে, সুখী রাখবে রে। তখন আমি বললাম, তাই দাদু, তাই যেন হয়, দোয়া করো। তাছাড়া একটা কথা বলো তো দাদু, প্রত্যেকটা মেয়ের জীবনে তাদের বাবা মার সংসার থেকে কি স্বামীকে সুখী করার জন্য এই সমস্ত শিখে যেতে হয়? মানে স্বামীর সংসারে গিয়ে কি করব কি না করব? দাদু বলো, না তা ঠিক, যাদের শেখানোর মানুষ আছে তারাই শিখে যায়, আর যাদের নেই তারা আর কী করে শিখবে? তারা ওখানে যায় কখনো স্বামীর কথা মন যুগে চলতে পারে না বিদায়। দেখিস এরকম অহরহর ঘটনা ঘটছে যে কয়েকটা দিন পরে সে মেয়েকে ঘর ফেরত চলে আসতে হয়। কারণটা কি? কারণ দশা খুঁজতে গেলে কোনো কারণ পাওয়া যায় না। আসলে মূল কারণ এটা, অনেক মেয়েরা যদি তার তুলনায় স্বামী অধিক জোয়ান মদ্দা এবং হ্যান্ডসাম যুবক হয়ে থাকে, তাহলে দাম্পত্য জীবনে তাকে অনেকটাই সুখী করতে পারে না। তখনই ছেলেটা নারাজ হয়ে তাকে বাবা মায়ের সংসারে ফেরত পাঠায়। আর এরকম ঘটনা প্রায়ই ঘটে। আমি এখন তোর প্রতি নিশ্চিত, আশা করি তোর বেলা এরকম কিছু হবে না। তুই তাকে ম্যানেজ করে নিতে পারবি, সে যতবারের যুদ্ধাই হোক না কেন। আমি তখন বললাম, তাই ঠিক আছে দাদু, তাহলে তো তুমি আমার বেশ উপকারী গেছো, অনেক কিছু শেখাইছ। ঠিক আছে। তারপরে এক কথা দুই কথা, একদিন দুদিন এভাবে চলতে চলতেই হঠাৎ করেই বাবা বিদেশ থেকে ফোন করে বলল যে আমি বাড়িতে চলে আসতেছি। মা তাকে বলেছিল আমার বাবাকে যে তোমার মেয়ের জন্য ভালো সুপাত্র পেয়েছি, ছেলেটা খুবই যুবক, হ্যান্ডসাম এবং দর্শনদারি, আর এই ছেলেটার সাথে আমাদের মেয়েকে মানাবে ভালো। কারণ আমাদের মেয়ে ও তো দেখতে শুনতে কম না, বেশ উঁচু লম্বা, তাছাড়া পাহাড়ের মতো সব কিছু গঠন প্রণালী সব মেনে যেন ছেলেটার সাথে আমার মেয়েকে সুন্দর মানাবে। আমার বাবা এই কথা শুনেই বলল যে আমি কোম্পানির কাছ থেকে ছুটি নিয়েছি, আগামী এই মাসে বাড়িতে আসব এবং নিজের থেকে আমাদের মেয়েকে বিয়ে দেব, এটা আমার শখ। এই কথা মা আমাকে পরের দিন বলল যে তোর বাবা খুব দ্রুতই বাড়িতে চলে আসবে। আমি বললাম ঠিক আছে মা। দাদুকে বললাম, দাদু বাবা তো 1 মাসের মধ্যে বাড়িতে আসবে, আর আসার পরেই নাকি আমার জন্য পাত্রও ঠিক হয়ে গেছে। তুমি তাহলে সময় মতোই আমাকে অনেক কিছু শিখিয়েছো, বেশ ভালোই হলো। আমি আর পিছু টেনশন করছি না যে শ্বশুরবাড়িতে যায় আসলে কি করব কি না করব, কি হবে না হবে। মেয়েরা বিয়ের আগে অনেক চিন্তাই করে, আমি কিন্তু দাদু কোনো চিন্তাই করছি না। কারণ সংসারের কাজকর্ম থেকে শুরু করে স্বামীর সেবা যত্ন করতে যা যা কিছু প্রয়োজন, এদিকে মা শিখিয়েছে, মা দাদিমা শিখিয়েছে,
দাদু তুমিও শিখিয়ে দিলে বাকিটা, আর তো কিছু বাকি নেই। বাবা আসুক না, বিয়ে ফিরেতে বসে যাব। দাদু তখন বলল, কিরে তোর বিয়ে শীঘ্রই হতে চলেছে বলে মনের মধ্যে খুব আনন্দ উৎফুল্ল তৈরি হয়েছে বুঝি? দেখ, আজকাল মেয়েরা বিয়ের কথা শুনলে না মুখটা গম্ভীর করে থাকে তার বাবা মায়ের সংসারে। আর তোকে সংসার জীবনে যা যা করতে হয় এটা আমি শিখিয়ে দিয়েছি বলে আজকে তোর ভিতরে আনন্দ। দেখিস না, ভালো স্টুডেন্ট যারা, তারা পরীক্ষার জন্য কখনো মন খারাপ করে না। তারা চায় তাড়াতাড়ি পরীক্ষার টাইম শুরু হলেই যেন তার সব কিছু জানা টাস টাস করে লিখে দিবে। তুই একটা জীবন পরীক্ষার মধ্যে আছিস, সংসার জীবনের বেলায় তোর কোনো পরীক্ষা নেই, সবই তো জানা আছে, এখানে ভয়ের কি, চিন্তার কি? তাই তো এখন তোর মনের মধ্যে অতটা উৎফুল্ল রে। আমি বললাম, হ্যাঁ দাদু, দোয়া রাখো তাই যেন হয়। ওপর আল্লাহর উপর ভরসা রেখে বাবা যেন বাড়িতে সয়সালামতে পৌঁছে যায়, আমার যেন বিয়েটা সুষ্ঠুভাবে হয়ে যায়। তাছাড়া কলেজে যেতে কত যে কষ্ট হচ্ছে আমার ইদানিং। আজকাল দুষ্টু পোলাপান রাস্তার থেকে আমার পিছে ধা করে, আমি হাঁটলে নাকি মানে কেমন যেন ছেলেপেলেরা তাকিয়ে থাকে ভ্যালভাল করে আমার দিকে, চোখ ফেলে না। উপরওয়ালা কেন এত আমার রূপের বাহার দিল জানি না। আরও তো কত মানুষ যাতায়াত করে, কত মেয়ে ছেলেরা আমার সাথে, তাদের কারোর প্রতি নজর দেয় না, যত খেয়াল খুশি সব আমার উপরে। তারপরে আমার বাবা 1 মাস পূর্ণ হতে চলে আসলো দেশে। তারপরে আমার জন্য সে কত গহনা, বিদেশি গহনা নিয়ে আসলো, সাজিয়ে গুজিয়ে ছেলেপক্ষের সাথে কথা বলে আমার বিয়ে দিয়ে দিল। তারপরে খুব তাড়াহুড়ো করে মানে বিয়ের কাজটা যেন ছেলেটা লোভে পড়ে বাবা মা তাড়াহুড়ো করে সেরে ফেলল। আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। কিন্তু বিদায় বেলায় যখন আমার হাজব্যান্ডের হাত ধরে আমার বাবা নিজের মেয়ের দায়িত্বটা সম্পূর্ণরূপে অনেক নেতিবাচক কথা বলে তুলে দিচ্ছিল, সেই সময় আমার দাদু এসে নাতি জামার হাত ধরে বলল, শোনো ভাইজান, আমার নাতনি সেই ছোট্ট থেকে আমরা দেখে শুনে লালন পালন করে এত বড় করেছি, সুশিক্ষায় শিক্ষিতও করেছি বটো। নাতিটা আমার খুব সুন্দরী, তুমি তোমার হেফাজতে আজকে দিয়ে দিচ্ছি। তুমি তোমার মতো করে ওকে সারাটা জীবন বুক ভরা ভালোবাসা দিয়ে বুকে আলগে রাখবে, দেখে রাখবে। এখন তুমি ওর সব। আমাদের দায়িত্ব যতটুকু ছিল অতদূর অব্দি আমরা পালন করেছি। আর কোনো সমস্যা হলে আমি ওর দাদু, আমি তোমারও দাদা, তুমি আমাকে সমস্ত কথা বলবে। তখন আমার হাজব্যান্ড মুস্কি হেসে দিয়ে বলছিল, ঠিক আছে দাদু, দোয়া করবেন আমাদের জন্য। তারপরে যখন শ্বশুরবাড়িতে চলে গেলাম, স্বামীর সংসারে সর্বপ্রথমেই সেই রাত্রে মানে সেই বাড়িতে অনেক লোকজনের ভিড়ে আমি খুব বিরক্ত ফিল করেছিলাম। এই ঘোড়ার ডিম রাত 12টা বেজে যাচ্ছে, আজকে না আমাদের বাসর রাত, এত মানুষের ভিড় কখন বাড়িটা ফাঁকা হবে? একসময় নেমে সেই লোকজন যে যার বাড়িতে চলে গেল। বাড়িতে একটা নিশ্চুপ স্থান পড়ে গেল, যেন কোনো আওয়াজ নেই। তখন আমি বেশ আমার বাসরে স্বামীর সাথে বসে গেলাম। স্বামী শুরুতেই এ কথা সে কথা বলে, তারপরে লাইটটা বন্ধ করে নানান কথাবার্তা চলে। আমি তো জানি এখন কি হতে চলেছে। কিছু সময় বাদে আমার কাছ থেকে স্বামী হঠাৎ করে একটা কথা জানতে চাইলো। বলল, তুমি আমার সাথে দাম্পত্য জীবনে এই যে আমাদের শুরুটা কেমন অনুভব করছো? তোমার মধ্যে কী রকম কি অনুভূতি হচ্ছে? আমি বললাম, দেখো প্রাণের স্বামী, জীবনের প্রথম কোনো পুরুষের স্পর্শে আমি আজকে আমার ফুলসজ্জা রাত পার হচ্ছে, তাই সময়টা আমার কাছে খুব উৎফুল্ল, খুব আনন্দিত মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। তুমি ছেড়ো না, তুমি আমাকে আপ্রাণ ভালোবাসো, আমি আরও ভালোবাসা চাই তোমার কাছ থেকে। আমার হাজব্যান্ড যেন কেমন পাগলামা শুরু করলো। ওই রাত্রে এক এক করে যেন 4 বার যা হয়েছিল না, মানে খুবই ব্যাপারটা আমার কাছে যদিও কষ্টর, কিন্তু মনে মনে ভাবলাম, দাদু তো আমাকে অনেক কিছু প্রশিক্ষণ দিয়েছিল, অনেক কিছু সম্পর্কে বলেছিল, অ্যাডভান্স জ্ঞান দিয়েছিল, তার থেকে যেন আমি অনেকটা শিক্ষা পেয়েছি। আজকে তুমি আমাকে হার বানাতে পারবে না,
মনে কিছুতেই তোমার কাছে আমি হারছি না। দেখবো তোমার বাহাদুরি দম আছে কত। যা হোক, এভাবেই স্বামীর সাথে আনন্দ ফুর্তি, হাসি ঠাট্টা আর অনেক রহস্যময় কথা বলতে বলতে আমাদের সেই স্মৃতিমাখা ফুরসদ্দ রাতটা যেন পুরোপুরি এক নিমেষেই কেটে গেল। ভোর হলো, দুজনে স্নান করে বেশ বাইরে একটু হাঁটাহাঁটি করতে লাগলাম। খুব ভোরবেলা, খুব ভোরের ওই ঠান্ডা মৃদু মৃদু হিমেল হাওয়া ফরফর করে কানের বাড়ি দিয়ে যখন বাতাসের আর্দ্রতা লাগছিল, তখন যেন পৃথিবীর একটা নতুন সকাল আমার কাছে মনে হচ্ছে উদয় হলো। ওই আবেগগুলো ভালোবাসার মধ্যে একটা দারুণ উৎফল মন তৈরি হলো। আবেগী একটা সময় যেন কাজ করতেছিল, খুব ভালো লাগছিল। প্রত্যেকটা মেয়েদের জীবনেই এরকম একটা রাতের স্বপ্ন থাকে। দাম্পত্য জীবনে এরকম একটা সুখময় ভালোবাসার সময় কত মেয়েরা কল্পনা করে, যেন আমার স্বামীটা হ্যান্ডসাম যুবক হয়, তার সাথে যেন ভালোভাবে ঠিকঠাক ফুলসজ্জা রাতটা পার করতে পারি এবং দাম্পত্য জীবনে যেন সুখী হতে পারি। কিন্তু কজনের কপালে এরকম সময়টা জোটে, এটা আসলে ভাগ্যের ব্যাপার। তাছাড়া দাদু আমার জন্য আসলে কম করেনি, অনেক কিছুই করেছে। হয়তো তার কারণে আমি আজকে ব্যাপারটা অনেক কিছুই বোরিং ফিল করিনি। খুব দারুণ একটা সময়, উৎফুল্ল সময় ফিল করেছি, অনুভব করেছি, যেটা আমার জন্য বেশ ভালোই হয়েছিল। তারপরে পরের দিন আমাদের বাড়ি থেকে আমার দাদু আসলো, আমার বাবা এসেছিল, আর একটা ছোট ভাতিজা এসেছিল আমাদের নিতে। তারপরে দাদু আমার কাছে এসে বলল, কিরে নাতনি? আমি বললাম, কি দাদু? বলছে, এত মুসকি মুসকি হাসি দিয়ে কথা বলছিস, কেমন কি হলো ব্যাপারটা? আমি বললাম, দাদু তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তুমি না ওই যে আমাকে অ্যাডভান্স কত কিছু শেখাইলে বুঝাইলে, সব মিলে যেন আমি তোমার কাছ থেকে এবং মায়ের কাছ থেকে, আমার দাদিমার কাছ থেকে যা কিছু সংসারের করণীয় শিখে আসছি, তাই কোনো কিছুতে আমি ফেল করছি না দাদু। আমি সব কিছুতেই পাস। আমি রান্না বান্নার কাজে, সংসারের সমস্ত কাজ করব এবং স্বামীকে ওই যে ফুলসজ্জা রাতে একদম হার মানিয়ে দিয়েছি দাদু। সে আমার কাছে কোনো কিছুতে কোনো ব্যাপারই না। আমারও ব্যাপারটা খুব ভালো লেগেছে দাদু। দাদু বলল, হ্যাঁ রে, এই জন্যই তো তোকে অনেক কিছু শেখার ব্যাপার, যেটা আগে থেকেই অ্যাডভান্স তৈরি করে দিয়েছি। ভালো করছি না? তখন আমি বললাম, হ্যাঁ দাদু, তবে এরকমটা করতে নেই। তুমি আমার জন্য আসলে আমার ভালোর জন্য যা করেছো, এটা পর্যন্ত ঠিকই করেছো, কিন্তু এটাতে পাপ হয় দাদু, অন্যায়, এটা করতে নেই। কিন্তু আমি কিছু মনে করিনি। যাক দাদু, তোমরা বসো, তোমাদের আপ্যায়ন আমি নিজে হাতে করব। তারপরে আমার ছোট্ট একটা ভাতিজা ছিল এবং আমার বাবা, আমার দাদু এই বাড়িতে আপ্যায়নের শেষ নেই। সবাই তাদের কত ভালোবাসলো। এক পর্যায়ে আমার স্বামীকে এবং আমাকে নিয়ে চলে আসলো। তারপরে বাবার বাড়িতে 2টা রাত থাকলাম। দাদি রাত্রে এসে বলে, কিরে কোনো সমস্যা আছে না তো তোর? এত বড় জন্মদা আমার নাতি জামাই, কি ঠিকঠাক মতো তাকে ম্যানেজ করে চলতে পারছিস তো? আমি বললাম, হ্যাঁ দাদিমা, আমি খুব ভালোভাবে তাকে ম্যানেজ করে নিতে পারছি। তখন দাদিমা বলল, বলিস কি রে, তোর দাদার সাথে যখন আমার প্রথম জীবনে বিয়ে হয়েছিল, তোর দাদা তো আর বেঁচে নেই, এটা পরে আমি তোর বিয়ে শাদী করে একে জুটিয়েছি। কিন্তু আগের দাদা, সে 2 দিন আমার সাথে আমি তার কোনো কথাই মানিয়ে চলতে পারছিলাম না রে। আগেকার যুগে না, মেয়েরা সাবালিকা হওয়ার আগেই বাবা মা বিয়ে দিত। সেই সময় স্বামীকে জিনিস বুঝতাম না। কত কষ্ট করে না তাকে আমার জীবনের সাথে মানিয়েছিলাম। 3-4টা রাত তার কাছে শুইতে ঘুমাইতে আমার ভয় লাগতো। মা, দাদা, নানিরা সবাই মিলে বুঝিয়ে তার কাছে দিত। আর আজকে তুই কালকে যেতে না দিতে বলছিস, সব ঠিক আছে। আসলে এটা জামানার দোষ রে, জামানায় পরিবর্তন, সময়ে পরিবর্তন। তাই তো মেয়েদের কোনো দাম্পত্য জীবনে কোনো কিছুতেই কষ্ট ফিল করে না। কিন্তু আমাদের বেলায়
3-4টা রাত কি কষ্ট। দুলা ভাই সে ধমক দিয়ে বলছে যা স্বামীর ঘরে যা, মা ধমক দিয়ে রাগ করে বলছে স্বামীর ঘরে যা, স্বামীর কাছে শুতে হয়। আমি শুতে চাইনি, ভয় লেগেছে, কারণ তাকে আমি সেই সময় ম্যানেজ করে পেরে উঠতে পারিনি। কিন্তু আজকের জামানায় দেখ না, তোর কাছে কোনো ব্যাপারই মনে হচ্ছে না। আমার স্বামীর চাও না, আমার এই যে নাতিজামাই অর্থাৎ তোর স্বামী কত হ্যান্ডসাম জোয়ান মদ্দা, তবুও তোর কাছে কোনো ব্যাপারই মনে হচ্ছে না। তাহলে কি এটা যুগের পরিবর্তন নয়? অবশ্যই এটা যুগের পরিবর্তন। যা হোক, দোয়া করি তোরা সুখে থাক, ভালো থাক, শান্তিতে বসবাস কর সারাটা জীবন। তোরা এইভাবেই যেন ভালোবাসার মধ্যে দিয়ে তোদের জীবনটা কেটে যায়। দাদি মাথা হাত থেকে দোয়া করল। কিন্তু দাদিকে তো আর এটা বললাম না যে এখানে কতটুকু কার অবদান আছে। আমার দাদু হয়ে আমাকে যে অবদান দিয়েছে, এই জন্যই তো কিছু বুঝিনি আসলে। তারপর বন্ধুরা 2টা রাত না ওখানে চুটিয়ে মজা করেছিলাম। স্বামীকে এত করে বললাম দেখো এটা আমার বাবার বাড়ি, এখানে তুমি নিজের বাড়ির মতো আচরণ করো না, কারণ এখানে ওই সকালে উঠে স্নান করা এই সমস্ত আমার ভীষণ লজ্জাজনক ব্যাপার। যা হওয়ার বাড়িতে গিয়ে হবে, আপাতত 2টা রাত একটু ম্যানেজ করে চলো না। আমার হাজব্যান্ড বলল হ্যাঁ কেমন পাগলামো কথাবার্তা বলো না তুমি। আমরা নতুন দাম্পত্য জীবনে সবে পা রেখেছি, তোমাদের বাড়ি কি আর আমাদের বাড়ি কি? এখানে আমাদের তো একটা আলাদা জায়গা দিয়েছে শোয়ার জন্য, থাকার জন্য, নিজের পার্সোনালিটি মেনটেন করার জন্য। আর তোমার সাথে যদি আমি এগুলো না হই, তাহলে তোমার বাবা মা ভাববে কি যে কী ব্যাপার, তাদের মধ্যে কি কোনো সম্পর্ক এখনও তৈরি হয়নি নাকি? এই জন্য নতুন নতুন তাদের একটু এইটা পরিচয় দিতে হয়। তাই বলে কি না করো না। সে আবার আমাদের বাড়ি থেকেও পরপর 2টা রাত থাকলো বটে, যেন বাড়ির চেয়েও বেশি করে ইয়া করলো। যাক সকালে স্নান করতে দাদি এসে হেসে করে হেসে হেসে দিয়ে বলে কিরে স্নান করতে এসেছিস? বাহ কি সময়, তোদের কাছে কোনো ব্যাপারই না তাই না? আমি বললাম দাদিমা তুমি এমন করে কথা বলো কেন? তোমাদের সময় তোমরা প্রাপ্ত বয়সকাল নাই হতে তোমাদের বাবা মা তোমাদের বিয়ে দিত, তাই তোমাদের এরকম হতো। কিন্তু আমি তো একটা সাবালিকা যুবতী মেয়ে দাদি, আমি কলেজে পড়াশোনা করতাম, পৃথিবীর আভ্যন্তরীণ অন্যান্য বিষয়গুলো সবই বুঝতে পারতাম, জ্ঞান আছে আমার, তাই তো স্বামীকে মানিয়ে নিতে পারি, এখন আর কোনো প্রবলেম হয় না। দাদি তখন হেসে দিয়ে বলল কিরে কবার কি হলো? আমি বললাম লজ্জা দিও না তো, যা হবার হয়েছে, আমি কি তোমাদের মতো নাকি, ভুলে যাও সে সমস্ত কথা। এই বলে দাদিমাকেও খুশি করলাম, ঠাট্টার ছলে স্নান করে রেডিমেডি হয়ে খাওয়া দাওয়া করলাম। যা হোক 2টা রাত বাবার বাড়িতে কেটে তারপরে আমার শ্বশুর বাড়ির থেকে ওখান থেকে লোকজন আসলো আমাদের নিতে, আমরা আবারও শ্বশুরবাড়িতে চলে গেলাম। তারপরে চুটিয়ে স্বামীর সংসার করতে লাগলাম খুব আনন্দ মস্কারা করে, ভালোই দিন কাটছিল আমার। তারপরে বাবা 3 মাস ছুটি যখন শেষ হয়ে গেল, বাবা আবারও প্রবাসে চলে গেল। আর স্বামীর সংসারে আমি বেশ ভালোই কাটছিল। আর আমার স্বামীকে না আমাদের পক্ষ থেকে অনেক একটা বড় ডিমান্ড দিয়েছিলাম, কারণ বাবা মায়ের একটা মাত্র মেয়ে বলে কথা। আমার বাবা প্রবাসে অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছে শুধু আমার সুখের জন্য। বাবা আমাকে আগে পরে থেকে অনেক বেশি ভালোবাসতো, তাই তো আমার কোনো কিছুর অভাব আমি বুঝতে পারিনি। তারপরে স্বামী তো প্রতিনিয়ত আমাকে বাইকে করে বিকাল হলে কত যে ঘুরে বেড়ানো, এদিক সেদিক আড্ডা সাড্ডা মারা, বেশ ভালোই জীবন কাটছিল। যখন আমি সংসার জীবনে মা হতে চললাম, তখন যেন আমার বেড়ানো, এত স্বাধীনতা সব কিছুর পায়ে বেরিয়ে পড়ে গেল, আর এতটা তখন স্বাধীনতা পেলাম না। তারপরে একটা সন্তান হলো, সন্তান নিয়ে কি সুন্দর সুখেই না আমাদের জীবন কাটলো। তখন মনে হতো যে সন্তানকে আমি এতটা ভালোবাসতাম, ঠিক আমার সন্তানের প্রতি যতটা আমার গভীর ভালোবাসা জন্মালো, তাহলে তো আমার বাবা মা আমাকে এইভাবেই মন থেকে ভালোবেসেছে, এইভাবেই আমি তাদের কলিজার টুকরা নয়নের মনে যেমনটা আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা। তখনই না অনুভব করতে পারলাম যে প্রত্যেকটা বাবা মায়ের কাছে তার সন্তান কতটুকু আদরের বস্তু। কিন্তু যখন আমরা সন্তানের মানুষ হইনি, এরা জীবন ছিল,
তখন আসলে কেউ এটা ফিল করতে পারেনি, অনুভব করতে পারেনি যে বাবা মা সন্তানের ভালোর জন্য এত বকুনি ঝাঁকুনি বলে কেন, এত আদরই বা করে কেন, তাদের প্রাণটা এত কুড়ে খায় কেন সন্তানের জন্য। কিন্তু যখন একটা ছেলে বা একটা মেয়ে দাম্পত্য জীবনে, সংসার জীবনে পা রাখে এবং মা হয়, বাবা হয়, সে তখন ক্লিয়ারই বুঝতে পারে। তো বন্ধুরা, আমার জীবনের ঘটে যাওয়া এই সুন্দর সুমূর্ত রোমান্টিক গল্প, আবেগ ভরা গল্প তোমাদের মধ্যে নিজের কণ্ঠে উপস্থাপন করতে পেরেছি, এটা আজকে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তো তোমাদের কেমন লেগেছে? সত্যি যদি তোমাদের এই গল্পটা মন ছুঁয়ে যায়, তোমাদের কাছে একান্তই ভালোই লেগে থাকে, তাহলে একটা রিকোয়েস্ট বন্ধুরা, এইরকম প্রতিনিয়ত বিনোদনমূলক গল্প পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও না, ভিডিওতে একটা লাইক দাও আর শেয়ার করে এই গল্পটি, ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দাও। আর এরকম গল্প নিয়ে আবারও ফিরছি আগামীকাল তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন রাখবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।